যে পর্যায়ে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে প্রচার আমরা করেছিলাম, সেই বিজেপির বিরুদ্ধে প্রচারের খানিকটা ফায়দা মমতা লুটেছেন এই রাজ্যে, আর কিছুই না। নির্বাচনের যে সমীকরণ, যে শেষের 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় ব্যাপক টাকা, ভয়, ভীতি এই সমস্ত নিরন্তর চালিয়ে যায় ওরা, তারই প্রতিক্রিয়া ভোটে পড়ে। এবং যারা আক্রমণ করছেন তারা ভাববেন না যে তারা রেহাই পেয়ে যাবেন। আমি আগেও বলেছি, এখনো বলছি, যে সিপিআইএম কর্মীদের উপর আক্রমণ, সিপিআইএম পার্টি অফিসে হামলা হলে পরে ওরা এর জবাবটা সময় মতো পাবেন, এবং এমন জবাব পাবেন যখন ওরা তাল খুঁজে পাবেন না। এই ইউসুফ পাঠান, তাকে ধরে নিয়ে আসা হলো সেই গুজরাটের প্রাঙ্গণ থেকে পশ্চিমবঙ্গে। গুজরাট থেকে ওকে কে পাঠাবার অনুমোদন দিল? এটা আরএসএস করেছে। মুখ্যমন্ত্রী বলছেন বামেরা লস্ট কেস, কি বলবেন আপনি? মুখ্যমন্ত্রী চিরকালই বামেদের লস্ট কেস মনে করেন, এবং তাও যখন আসল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় তখন তিনি বামেদের নিয়ে আতঙ্কে থাকেন। অতএব ওর এই সমস্ত কথার খুব একটা গুরুত্ব নেই। আপাতত ভোটে খানিকটা স্বস্তি পেয়েছেন বলে ভাবছেন উনি স্বস্তি পেলেন বামেদের হাত থেকে। কোনো আশা নেই, বামেরা সবসময় আছে এবং থাকবে। এতদিন তো বলেছিলেন বামেরা শূন্য, তাও নির্বাচনের আগে দিন বাম বাম করে দিন কাটিয়ে দিলেন। সুতরাং মুখ্যমন্ত্রীর শব্দগুণ, বাক্যগুণ, সময়গুণ যদি পারস্পরিক একটা সারণী করা যায়, তবে দেখা যাবে যে ওর মস্তিষ্কে খানিকটা গণ্ডগোল আছে। বামেদের এই বিপর্যয়ের কারণ কি হলো বলে আপনার মনে হয়? আমি খুব এটাকে বিপর্যয় মনে করি না। আমি মনে করি একটা পর্যায়ে, যে পর্যায়ে গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির বিরুদ্ধে যে প্রচার আমরা করেছিলাম, সেই বিজেপির বিরুদ্ধে প্রচারের খানিকটা ফায়দা মমতা লুটেছেন এই রাজ্যে, আর কিছুই না। কেন এ রাজ্যে আমরা বিজেপির আরেকটি রূপ হিসেবে মমতাকে প্রচার করেছি। মানুষ সেটা গ্রহণ করলেও যেহেতু ওরা ক্ষমতায় আছেন, তাই ভেবেছেন বিজেপির হাত থেকে বাঁচতে গেলে মমতাই হয়তো খানিকটা সুরক্ষা দিতে পারবেন। এই আশঙ্কা থেকেই ভোটটা ওদিকে গেছে, অন্য কোনো কারণ নেই। যাদবপুরে সৃজনের হেরে যাওয়াটা কিভাবে দেখছেন? মানে এটা তো আশা করা হয়। আমি এটা বিস্মিত হইনি। গতবার 2019 সালেও আমিও হেরে গিয়েছিলাম। তখন সমস্ত প্রচার মাধ্যম একটা কথাই বলতো যে অন্ততপক্ষে সিপিআইএম একটা সিটে জিতবে, তা হচ্ছে যাদবপুর। তাও হেরে গিয়েছিলাম। তার কারণ হচ্ছে নির্বাচনের যে সমীকরণ, সেটা আমি দেখবেন আগেও আপনাদের বলেছি, যে শেষের 48 ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই সময় ব্যাপক টাকা, ভয়, ভীতি এই সমস্ত নিরন্তর চালিয়ে যায় ওরা, তারই প্রতিক্রিয়া ভোটে পড়ে। এবং তার ফল দেখবেন যে ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওরা সিপিআইএম কর্মীদের উপর আক্রমণ শুরু করেছে। সিপিআইএমের পার্টি অফিস ভেঙে দিচ্ছে। সিপিআইএম যদি লস্ট কেসই হবে, তাহলে সিপিআইএমের পার্টি অফিসে আক্রমণ কেন হচ্ছে? এগুলো পরিকল্পিত আক্রমণ। এবং যারা আক্রমণ করছেন তারা ভাববেন না যে তারা রেহাই পেয়ে যাবেন। আমি আগেও বলেছি, এখনও বলছি, যে সিপিআইএম কর্মীদের উপর আক্রমণ, সিপিআইএম পার্টি অফিসে হামলা হলে পরে ওরা এর জবাবটা সময় মতো পাবেন, এবং এমন জবাব পাবেন যখন ওরা তাল খুঁজে পাবেন না। এই যে বিজেপি বলছে যে সিপিএম নাকি তৃণমূলের সাথে মিলে বিজেপির ভোট কাটছে, আবার তৃণমূল বলছে সিপিএম তৃণমূলের ভোট কাটছে বিজেপির হয়ে। তার মধ্যে বুঝতে পারছি যে উভয়ের কাছেই ওদের শঙ্কার কারণ হচ্ছে সিপিআইএম। সিপিআইএম একটা সাধারণভাবে ভারতবর্ষের সামগ্রিক রাজনীতিতে সিপিআইএমের একটা নির্দিষ্ট অবস্থান আছে এবং তার গ্রহণযোগ্যতা আছে। ভোটে কোথাও হারছে, কোথাও জিতছে, কিন্তু ধারাবাহিকভাবে স্বৈরতন্ত্র বিরোধী যে আন্দোলন, সে আন্দোলনের সিপিআইএম হচ্ছে মুখ গোটা ভারতবর্ষ জুড়ে। সেই জন্যেই ওরা ভয় পান। দীপশিতা, সায়ন, সৃজন, এত ভালো ভালো প্রার্থী থাকা সত্ত্বেও মানুষ এভাবে মুখ ফিরিয়ে নেবে আশা করেছে? তাতে কি হয়েছে? আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি ডক্টর আম্বেদকর হেরে গিয়েছেন। সুতরাং ওটা কোনো ব্যাপার না। হেরে যান নির্বাচনী প্রক্রিয়ায়, আমরা দেখেছি তো গণেশ ঘোষের মতো মানুষ হেরে গিয়েছেন। অতএব সেটা বিচার্য নয়। কিন্তু আমি ওদের সকলকেই বলবো যে তোমরা রাজনৈতিক অঙ্গনে থাকো, লড়াই করো। কেন আমাদের লড়াইটা এক ইনিংসের খেলা নয় বা টি20 গেম নয়। এটা একটা দীর্ঘস্থায়ী লড়াই, মানুষের মুক্তির আন্দোলনের লড়াই। সেই আন্দোলনে ওরা থাকবে, এটা সে ভরসা আমার আছে। অধীর রঞ্জন চৌধুরী ইউসুফ পাঠানের কাছে হেরে গেছে, সেটা তো পরিষ্কার বিপজ্জনক ঝোঁক। যেটা আমরা বলছি যে ধর্মীয় রাজনীতির যে কুফল, সেই কুফলটা ফলতে শুরু করছে এবং পরবর্তীকালে সেটা আবার মানুষ ধাক্কা দেবেন। ধর্মীয় রাজনীতির কুফল হচ্ছে ধর্মীয় মেরুকরণ।
এই রাজ্যে মমতা এবং বিজেপি এরা পরিকল্পনা করে ধর্মীয় মেরুকরণটা করেছে, এবং সেটা ওরা জানেন বলেই দেখবেন কি এই ইউসুফ পাঠান, সে কিছুদিন ক্রিকেট খেলেছিলেন, খুব ভালো কথা, তাকে ধরে নিয়ে আসা হলো সেই গুজরাটের প্রাঙ্গণ থেকে পশ্চিমবঙ্গে। গুজরাট থেকে ওকে কে পাঠাবার অনুমোদন দিল? এটা আরএসএস করেছে। কেন ওরা জানে এদের আনলে পরে ধর্মীয় বিভাজনটা পরিষ্কার হবে, এবং সেই ধর্মীয় বিভাজনের ফলে অধীরের মতো প্রার্থী হেরে গেলেন। এটা সাময়িক একটা ওদের লাভ দেয়, কিন্তু পরবর্তীকালে লাভ দেয় না। তার প্রমাণ হচ্ছে এবার দেশব্যাপী নির্বাচনের যে প্রতিক্রিয়া, তাতে কি দেখা যাচ্ছে? রাম মন্দির করে ওরা ফাইজাবাদে হেরে গেছে, মোদি হাঁটতে হাঁটতে প্রায় জিতে গেছেন, তার গতবারের থেকে তার ভোট পার্থক্য অনেক কমে গিয়েছে। তেমন একটা যিনি বিপক্ষে প্রার্থীটা স্থানীয় প্রার্থী। সুতরাং মানুষ যখন ধরে ফেলে যে আমাদের ধর্ম হচ্ছে ব্যক্তিগত পরিসর, সেই ব্যক্তিগত পরিসর নিয়ে রাজনীতি হচ্ছে, তখন মানুষ রুখে দাঁড়ায়। এই ভারতবর্ষের এবার নির্বাচনে ভারতব্যাপী এটা প্রতিক্রিয়া। পশ্চিমবঙ্গে একটা যেহেতু সাধারণভাবে ধর্মনিরপেক্ষ আন্দোলন বজায় আছে, মানুষ এই প্রতিক্রিয়াটা এখনও বুঝতে পারেনি, কিন্তু আগামী নির্বাচনে এটা অন্য ফল হবে, কমপ্লিটলি অন্য ফল হবে। অধীর রঞ্জন চৌধুরী বলেছেন যে যারা ধর্মের রাজনীতি করে না তারা কোথাও গিয়ে কোণঠাসা হয়ে যায়। আপনিও কি এটা বিশ্বাস করেন? আমি কোণঠাসা কথাটাই ভুল। যারা ধর্মের রাজনীতি করে না তাদের সাময়িক কোথাও কোথাও হয়তো অসুবিধা মনে হতে পারে, কিন্তু আগামী দিনে তারাই প্রথমপ্রদর্শক হয়ে থাকবেন ভারতবর্ষের মানুষের কাছে। বাম রাজনীতি আগামী দিনে কোথায় যাবে বলে আপনার মনে হয়? বাম রাজনীতি তো আগামী দিনের রাজনীতি। এই যে আমরা যদি গোটা ভারতবর্ষের প্রেক্ষিতটা দেখি, আজকে গোটা ভারতবর্ষের প্রেক্ষিতে দেখুন, রাজস্থানের বুক থেকে একজন কৃষক নেতা, তিনি ব্যাপক পার্থক্য নিয়ে ভোটে জিতে আসছেন একক লড়াই করে, আমরা রাম। এর আগে তিনি বহু নির্বাচনে হেরেছেন, কিন্তু এখন তো জিতে এলেন। এইরকম ধর্মীয় সাংঘাতিক বিভাজনে প্রচারের মুখেও আমরা রামের জয় একটা অত্যন্ত ইঙ্গিতবাহী ঘটনা। দক্ষিণ ভারতে আমরা কিছু সিট পেয়েছি, যদিও আমাদের আশানুরূপ পাইনি, কিন্তু সেখানেও আমরা সিট পেয়েছি। এবং পশ্চিমবঙ্গ আগামী দিনে বামপন্থীরাই একমাত্র রাজনৈতিক শক্তি হিসেবে বিরাজ করবে। এত যে কি সামনে এলো, এত কাণ্ড, এত কিছুর পরও তৃণমূলের জয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি আবারও বলি, তৃণমূলের জয় এটা হচ্ছে সাধারণভাবে ভারতব্যাপী বিজেপি বিরোধী যে প্রচার আবহ, তার প্রতিফলন। এখানে ওরা সমস্ত মাধ্যম গত কয়েক মাস ধরে বা গত কয়েক বছর ধরে একটা বোঝাবার চেষ্টা করছে বিজেপি এবং তৃণমূল এবং বিজেপি, তার একটা প্রতিক্রিয়া মানুষের মনে এসে, যার ফলে বহু লক্ষ মানুষ জমায়েতে দাঁড়িয়েছেন, শুনেছেন বামেদের কথা। বামেরাও বিজেপির বিরুদ্ধে বলছে, তখন তাদের মনে হয়তো প্রতিক্রিয়া হয়েছে, বাবা ওই যে বলে না, ওই নেই মামার চেয়ে কানা মামা ভালো, এরকম কানা মামাকে তারা তৃণমূলকে মনে করেছেন, যেহেতু তৃণমূল প্রশাসনিক ক্ষমতায় আছে। এটা আমার নিজস্ব ব্যাখ্যা, এবং আগামী নির্বাচনে এই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। আমার 2026-এর নির্বাচনে তৃণমূলের পক্ষে সুবিধা হয় বলে আমার মনে হয় না, যদি আমাদের কর্মীরা মাঠে ময়দানে এখন ধারাবাহিকভাবে লড়াই চালিয়ে যেতে পারে। ইন্ডি জোটের সাফল্য নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটাই তো স্বাভাবিক সাফল্য। আরও সাফল্য হতে পারতো যদি ছোটোখাটো ভুল বোঝাবুঝিগুলোকে তারা ব্যবস্থা করে নিতে পারত, তাহলে আরও ব্যাপক সাফল্য হতে পারত। কিন্তু সন্দেশখালীর মতো ঘটনা, এসএসসি নিয়োগ দুর্নীতি, এত কিছুর পরেও কি আপনি কোথাও কি আশা করছেন তৃণমূল এত সিটে জিতবে? না, সবসময় যে আমাদের আশার প্রতিফলন হবে তা নয়। নিয়োগ দুর্নীতি মামলা এখনও চলছে। খানিকটার জন্য বলবো যে প্রশাসনিকভাবে মোদি অমিত শাহ মমতাকে সুবিধে করে দিয়েছেন, কেন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের গতি প্রকৃতি যত তীক্ষ্ণ এবং তীব্র হওয়া উচিত ছিল সেটা তো ওরা করতে দেয়নি, কেন ওদের সময় একটা বোঝাপড়া ছিল। তারই পরিণতিতে এখন সুবিধা পেয়ে গেছে এরা, সেই সুবিধাটাই সাময়িকভাবে ওদের পক্ষে গেল।